বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজ সায়েন্স একাডেমি অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ শাহানা বেগম, সিনিয়র শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এই কথা সহজে কেউ মানতে চায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেউ মানুক আর না মানুক, জীবন আসলেই যন্ত্রণাময়, তবে সুখকর হয়ে উঠবে যদি তুমি পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে পাঠটি নিয়ে এসেছি সেই পাঠটি হচ্ছে জীবন পাঠ। জীবন পাঠ তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার, কেমন? নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টারই হচ্ছে জীবন পাঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতে আসে জীবনের কথা। জীবন কিভাবে আসলো, জীবনের সংজ্ঞা কি, এটি কিন্তু আসলে বেসিক্যালি কি করা যায় না, ডিফাইন করা যায় না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জীবন দান করেছেন। এতটুকুই বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে বলার চেষ্টা করেছেন জীবন সম্পর্কে, অর্থাৎ একগুচ্ছ প্রোটোপ্লাজমের সমষ্টি হচ্ছে জীবন, এরকম কিছু সংজ্ঞা এসেছে। তবে আমরা এখনো স্যাটিসফাই হতে পারিনি, প্রকৃত সংজ্ঞা আমরা এখন আসলে পাইনি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে জীবন বৃত্তান্ত, এই যে জীবনের কি মধ্য দিয়ে যে একটা জীবন থেকে আরেকটা জীবনের সৃষ্টি, তারপর হচ্ছে যে বংশবিস্তার, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড, এগুলো নিয়ে, এবং সেই সাথে বিভিন্ন ধরনের জীব মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী মিলেই অবশ্য, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যে পুস্তকে আলোচনা করা হয় সেই পুস্তকটার নাম হচ্ছে কি বলতো? বায়োলজি। বায়োলজি, বাংলায় আমরা বলি জীববিজ্ঞান, কেমন? এই বায়োলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হচ্ছে বায়োস এবং লোগোস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বায়োস অর্থ হচ্ছে কি? জীবন, তোমরা সবাই জানো। আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি যে সাবজেক্টটি, সেটাতে আসলে বেসিক্যালি জীবনের উপরেই বা জীবের উপরেই হচ্ছে জ্ঞান সম্পর্কিত যে আলাপ আলোচনা, পর্যালোচনা, গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা, এগুলো সব কিছুই হচ্ছে জীবন ভিত্তিক, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এই যে প্রাচীনকালে, এই বিদ্যাটি কিন্তু খুবই প্রাচীন, হ্যাঁ। তো এখানে আমাদের এই জীববিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল। জীববিজ্ঞানের জনক কে বলতো? এরিস্টটল, কেমন? প্রাচীনকাল থেকে এই বিদ্যাটির কি হয়ে আসছে? গবেষণা হয়ে আসছে, পর্যালোচনা হয়ে আসছে। শুধু আমাদের ভারতবর্ষ না, এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে যে মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন, মিশর সহ অনেক দেশে এই বিষয়ের উপর বহু গবেষণা হয়ে এসেছে। কিন্তু তারপরেও আমরা এখনো কি গবেষণার মধ্যেই আছি, আমরা অগ্রসর হচ্ছি, কিন্তু খুব একটা বেশি অগ্রসর হতে পারিনি, কেমন? তো ওই প্রাচীনকাল থেকেও এর দুটি শাখা, এই জীববিজ্ঞানের কয়েকটি শাখা রয়েছে বলতো? বিজ্ঞানকে দুইটি শাখায় বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে উদ্ভিদবিদ্যা আর একটি হচ্ছে প্রাণীবিদ্যা, কেমন? উদ্ভিদবিদ্যা আর একটি হচ্ছে কি? প্রাণীবিদ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদবিদ্যায় সমস্ত উদ্ভিদরাজি এর আওতাভুক্ত। একেবারে ছোট ক্ষুদ্র যে প্লাঙ্কটন আছে, ফাইটোপ্লাঙ্কটন আছে, সেটি থেকে শুরু করে এক বিশাল মহিরুহ যে বট গাছ, সেটা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের আওতাভুক্ত, কেমন? আর প্রাণীর কথা বলো, যে ভাইরাস ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পাই না, সেই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বিশালকায় হাতি, তিমি মাছ, এগুলো সব হচ্ছে কিসের আওতাভুক্ত বলতো? প্রাণী বিজ্ঞানের আওতাভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, কালের বিবর্তনের ধারায় এই যে দুইটি শাখা, এতে আর কি থাকা যাচ্ছে না, আরও বিভিন্ন ধরনের শাখা সৃষ্টি হয়েছে। এটার উপর ভিত্তি করে তোমাদের বইয়ে কিছু শাখা দেওয়া আছে। সেগুলো হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে ভৌত শাখা বা মৌলিক শাখা, সেই জীববিজ্ঞানের সেই শাখা দুটো হচ্ছে ভৌত বা মৌলিক শাখা, আর একটি হচ্ছে কি শাখা বলতো? ফলিত শাখা। কি শাখা? ফলিত শাখা। তো এখানে আসি আমরা ভৌত বা মৌলিক শাখার কথায়। সেখানে হচ্ছে যে ভৌত শাখা কোনগুলো বা মৌলিক শাখা কোনগুলো, এই জায়গায়
হচ্ছে যে যে সমস্ত সাবজেক্ট বা বিষয়ে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের উপর নির্ভর করে, তথ্য নির্ভর, কেমন, তাত্ত্বিক জ্ঞান নির্ভর, তাত্ত্বিক জ্ঞান নির্ভর পড়াশোনাতে বেশি জোরদার অর্থাৎ জোর দেওয়া হয়, সেটি হচ্ছে তথ্যভিত্তিক পড়াশোনা। সেই বিদ্যাগুলো হচ্ছে ভৌত অথবা কি বলা যায় ওটাকে মৌলিক শাখা, কেমন। আর ফলিত শাখা কোনগুলো, যেগুলোর হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগ বেশি, কি বলতো, ব্যবহারিক প্রয়োগ, কেমন, ব্যবহারিক প্রয়োগ ভিত্তিক যে শাখাগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি শাখা, ফলিত শাখা। সবই শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 11টা কি দেওয়া আছে, তোমার ভৌত বা মৌলিক শাখা দেওয়া আছে এবং ফলিত শাখা দেওয়া আছে 17টি, কেমন। তোমরা ইতিমধ্যে বই পেয়েছো, আমি আশা করি তোমরা বইটি কি করেছো। এই যে বইটি দেখো, যে কি সুন্দর একটা বই, কেমন। এই বইটা এই যে আমি পাতা ইয়ে করি, এই যে শুরু, এই যে এখানে, তারপরে হচ্ছে যে তোমার এই যে দেখো ভৌত শাখা এবং ফলিত শাখাগুলো দেয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে ভৌত শাখা নিয়ে কথা বলি। এখানে বইয়ে দেওয়া আছে, এক হচ্ছে অঙ্গ সংস্থান, 1 নম্বর হচ্ছে ভৌত শাখার আওতায় আছে কি বলতো, ভৌত শাখার আওতায় আছে অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান, কেমন। আচ্ছা, এর ইংরেজি হচ্ছে মরফোলজি। ইংরেজিতে কি বলি আমরা, মরফোলজি। আমরা কিন্তু ইংরেজি যে পারিভাষিক শব্দটি আছে সেটিও আমরা শিখে রাখবো, কেমন, কাজে লাগবে। তাহলে হচ্ছে মরফোলজি মানে হচ্ছে অঙ্গ সংস্থান। এই যে আমাকে যে দেখতে পাচ্ছ, আমার মুখ আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, এভাবে কি সুন্দর করে সৃষ্টিকর্তা আমাকে সাজিয়ে দিয়েছেন। এই যে বাইরের এই যে মরফোলজিটা, অঙ্গ সংস্থান, এটাকে বলা হয় বাহ্যিক কি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, কেমন। আর এর ভিতরে কি আছে জানো, এর ভিতরে আছে, তোমাদেরকে দেখাই তোমাদের জন্য, আমার কাছে সবসময় সংগ্রহে কিছু উপকরণ থাকে। এই যে দেখো, এটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, কেমন। এই যে হার্ট বা হৃৎপিণ্ডটি আমার বাইরে থেকে দেখা যায় কি বলতো, দেখা যায় না। তো এই হার্ট বা হৃৎপিণ্ডটি কিন্তু কি থাকে বলতো, ভিতরে থাকে, কেমন। তাছাড়াও ভিতরে ফুসফুস আছে, কিডনি আছে, অন্ত্র আছে, বিভিন্ন ধরনের যে ভাইটাল অর্গানগুলো আছে, এগুলো সবগুলোই হচ্ছে ভিতরে সজ্জিত থাকে, কেমন। তাহলে এই যে ভিতরের যে সজ্জা মানে সংস্থান, অঙ্গ সংস্থান, সেটাকে বলা হয় কি বলতো, ইন্টারনাল মরফোলজি। আর আরেকটা ভাষা আছে পরিভাষা, সেটি হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে। তো সবই শিক্ষার্থীরা, শুরুতেই তাহলে আমরা বললাম যে অঙ্গ সংস্থান নিয়ে। তারপরে কি দেওয়া আছে বইয়ে বলতো, দেওয়া আছে শ্রেণীবিন্যাস বিদ্যা। কি বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যার ইংরেজি হচ্ছে ট্যাক্সোনমি। কি নাম বললাম বলতো, বই দেখে পড়ে নেবে, কিন্তু বই পড়তেই হবে। ইংরেজিতে বলে এটাকে ট্যাক্সোনমি। শ্রেণীকরণ করা অর্থাৎ বিভাজন করা, অর্থাৎ ভাগ করা, অর্থাৎ দলে উপদলে বিভক্ত করা। কোনো কিছুকে, যে কোনো কিছুকে আমরা যখন ভাগ করি সেটা হচ্ছে শ্রেণীকরণ। আর এটা নিয়ে যখন কোনো বই লেখা হচ্ছে বা বিদ্যা গড়ে উঠেছে, সেটি হচ্ছে যে তোমার শ্রেণীবিন্যাস বিদ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমাদের বইয়ে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে শারীরবিদ্যা। কি বিদ্যা বলতো, শারীরবিদ্যা। শারীরবিদ্যা ইংরেজিতে বলে এটাকে ফিজিওলজি। কি বলে বলতো, ফিজিওলজি। হ্যাঁ, এই শারীরবিদ্যার অন্তর্ভুক্ত হচ্ছে দেহের এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হচ্ছে, শ্বাস প্রশ্বাস হচ্ছে আমার, পরিপাক হচ্ছে, তাই না, রেশন হচ্ছে, বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড হচ্ছে, এই কর্মকাণ্ডগুলো উদ্ভিদ এবং প্রাণীতে ঘটে। এই বিষয়ক যে বিদ্যাটা, সেটি হচ্ছে যে তোমার ফিজিওলজিতে অন্তর্ভুক্ত বা শারীরবিদ্যা, কেমন। এরপরে আসতেছে তোমার বই বলছে যে হিস্টোলজি। বই কি বলছে, যে এরপরে 4 নম্বরে যদি আমরা আসি, তাহলে সেটা দেখা যাচ্ছে কি, যে এটি হচ্ছে হিস্টোলজি, কেমন। হিস্টোলজিটা হচ্ছে আসলে কি, টিস্যু বিদ্যা। অর্থাৎ এটাতে আমাদের কি বলছে দেখি, জীবদেহের টিস্যু সমূহের গঠন, উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, টিস্যু নিয়ে গঠিত। আমরা আগামীতে যখন আলোচনা করব তখন টিস্যু সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো ইনশাল্লাহ। তো এই যে টিস্যু নিয়ে যে গঠন, বিন্যাস বা আলাপ আলোচনা, এগুলো সব হচ্ছে কিসের আওতাভুক্ত বলতো, হিস্টোলজির আওতাভুক্ত। তারপরে 5 নম্বরে দেয়া আছে যে তোমার হিস্টোলজির পরে ভ্রূণ বিদ্যা। ভ্রূণ, আচ্ছা, ভ্রূণ বিদ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভ্রূণ বিদ্যার ইংরেজি হচ্ছে কি বলতো, এমব্রায়োলজি। এমব্রায়োলজি। তুমি কিন্তু আজকে এরকম যে ক্লাস 9-এ পড়ছো, এত বড় ছিলে না,
তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন তুমি ভ্রূণ অবস্থায় ছিলে, তারপর ভ্রূণটি বিকশিত হয়ে 9 মাস পর তুমি বেরিয়ে এসেছো, তাই তো? তাহলে এই যে ভ্রূণ নিয়ে যে আলাপ আলোচনা, তারপরে হচ্ছে গবেষণা পর্যালোচনা, ভ্রূণের যে গঠন, এটা নিয়ে যে কথাবার্তা, এগুলো সবগুলো না হচ্ছে তোমার কোথায় কোথায় বলো তো, ভ্রূণবিদ্যার আওতাভুক্ত। তারপরে তোমার বই বলছে যে বাস্তুবিদ্যা, সরি, তারপরে বলছে কোষবিদ্যা, কোষবিদ্যা, ইংরেজিতে বলে সাইটোলজি। ইংরেজিতে কি বলে বলো তো? সাইটোলজি। এই যে আমার যে মানবদেহ অথবা তোমার যে মানবদেহ অথবা যে কোনো মানবদেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। এই কোষ সংক্রান্ত কি কথাবার্তা, আলাপ আলোচনা, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ, আর সেই সাথে কি বলতো বিভাজন কিভাবে কি হয় আর কি, এটি নিয়ে যে আলাপ আলোচনা, সেটি হচ্ছে তোমার কোষবিদ্যার আওতাভুক্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে, এর এই ধারাবাহিকতায় আছে তোমাদের কি দেখি, সেটি হচ্ছে বংশগতিবিদ্যা। কি বলছে? বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যা। তো তোমাদের কি মনে হচ্ছে বংশগতিবিদ্যার ইংরেজি হচ্ছে জেনেটিক্স? কথায় কথায় মানুষ বলে এটা তার জেনেটিক্স। হ্যাঁ, কেন বলে বলো তো? অর্থাৎ বাবা বা মা থেকে তার পূর্বসূরির কাছ থেকে সে এটা পেয়ে এসেছে। এই যে দেখো, এখানে একটা ছবি দেখাই আমি, এই ছবিটার সাথে কি আমার মিল আছে? দেখতো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ছবিটার সাথে কি আমার কোনো মিল আছে? আমার মনে হয় তোমরা মিল খুঁজে পেয়েছো। কেমন? কারণ ওটি আমার সন্তানের ছবি, অর্থাৎ আমার কাছ থেকে সে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সে কি পেয়েছে? উপহার পেয়েছে। কেমন? এটা জিনগতভাবে প্রবাহিত হয়েছে এক বংশ থেকে আর এক বংশ, অথবা এক মায়ের মা থেকে সন্তান সন্ততির মধ্যে বা বাবা থেকে সন্তান সন্ততির মধ্যে। তো এই যে জিনগত যে বৈশিষ্ট্যের কি বলতো স্থানান্তর বা ট্রান্সফার, এটা নিয়েও একটা বিদ্যা আছে, সেটা হচ্ছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা। কেমন? এরপরে আমরা আসি বিবর্তন বিদ্যা। এরপরে আমরা আসি কি বিদ্যা? বিবর্তন। বিবর্তন বিদ্যা, এটার ইংরেজি হচ্ছে কি? ইভলিউশন। এটার ইংরেজি কি? ইভলিউশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহান রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির লগ্নে যেভাবে পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেই অবস্থায় কিন্তু আজকের আর পৃথিবী নেই। সেটি কি হয়েছে? ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের কি পরিবর্তন, চেঞ্জ এবং বিকাশের মাধ্যমে আজকের অবস্থায় উপনীত হয়েছে। কেমন? এই যে বিদ্যাটা, সেটি হচ্ছে বিবর্তন বা ইভলিউশন। নেক্সট, এরপরে বলছে তোমাদের বাস্তুবিদ্যা। কি বলছে বলো তো? বাস্তুবিদ্যা ইংরেজি হচ্ছে ইকোলজি। কি বলছে বলো তো? ইংরেজি বলছে যে ইকোলজি। তুমি হয়তো দূর কোনো গ্রামে বসবাস করো, আমি সিটি কর্পোরেশন এরিয়ায় বসবাস করি। আবার যারা মাছ, তারপরে হচ্ছে যে বা অন্যান্য প্রাণী যেখানে বসবাস করে তার পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্টে থাকে, সেটাই তার হচ্ছে কি পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্টে থাকাটাই হচ্ছে যে তার ইকোলজি। কেমন? তাহলে এটা নিয়ে যে বিদ্যা আলোচনা করে সেটাকে আমরা বলবো বাস্তুবিদ্যা বা ইকোলজি। শিক্ষার্থী, তারপরে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, এন্ডোক্রাইনোলজি হচ্ছে কি যে তোমার বয়স এখন হচ্ছে 13 কি 14, কেমন? আর আমি কিন্তু মানে অনেক ম্যাচুর 40 ঊর্ধ্ব মানুষ। আমার আর তোমার মধ্যে কি হরমোনাল যে চেঞ্জের কারণেই কিন্তু আজকে আমার এই পরিণতি। কেমন? আর তুমি কি তত্তর করে বেড়ে উঠছো, খেলাধুলা করতেছো, দৌড়াদৌড়ি করছো, তোমার কর্মদক্ষতা বেশি, বিভিন্ন ধরনের যে বিকাশ, সেগুলো দ্রুত ত্বরান্বিত হচ্ছে, আর আমার মধ্যে ঘাটতি সৃষ্টি হচ্ছে। কেমন? তো এই যে ভিতরের যে মানে হরমোনাল যে চেঞ্জ, এটা নিয়ে যে বিদ্যা আলোচনা করে, সেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। কেমন? শেষেরটি হচ্ছে জীব ভূগোল। শেষের ইয়েটি হচ্ছে জীব ভূগোল, অর্থাৎ জীব তার পরিবেশের সাথে, ভূগোলটা কি? প্রাকৃতিক পরিবেশ। কেমন? জীব তার পরিবেশের সাথে যে অ্যাডজাস্টমেন্টে আছে, অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে কি ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে, তারপরে হচ্ছে যে বিস্তৃতি ঘটছে, বিপর্যয় ঘটছে, এগুলো নিয়ে যে আলাপ আলোচনা বা কথাবার্তা, সেটাই হচ্ছে যে তোমার জীব ভূগোল। ইংরেজিতে বলে বায়োজিওগ্রাফি। কেমন? বায়োজিওগ্রাফি। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে যে 11টি বিদ্যা নিয়ে কথা বললাম, সেটি হচ্ছে তোমার কি বলতো ভৌত শাখা বা কি মৌলিক শাখা। এই শাখাগুলো ব্যবহারিক প্রয়োগ আছে, কিন্তু খুব কম, তথ্যগত প্রয়োগে বেশি, মানে এটি তাত্ত্বিক।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা ফলিত শাখা নিয়ে। ফলিত শাখা মানে অ্যাপ্লাইড যে শাখাগুলো আছে, অ্যাপ্লাইড ব্রাঞ্চগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ফলিত শাখা। ফলিত শাখা চিন্তা করে বলো তো যে ফলিত শাখা কি কি হতে পারে? অনেকগুলো আছে। এখানে হচ্ছে ফলিত শাখা হচ্ছে যে তোমার 17টি। কতটি বলো তো? 17টি। আমি আমার স্কুলেই কেন অনেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি এই সাবজেক্টের এই বিষয়টি নিয়ে এবং এই পারপাসটি নিয়ে অনেককে জিজ্ঞেস করেছি। তারা সবাই কি করেছে, এই বিষয়গুলো ওভারলুক করে বইয়ের অন্য পড়াশোনাগুলো মনোযোগী হয়েছে। ছোট শিক্ষার্থীরা, এখানেও শিক্ষণীয় অনেক কিছু আছে, আমরা কোনো কিছু ওভারলুক করবো না, কেমন? আচ্ছা, অ্যাপ্লাইড শাখা হচ্ছে যে যার ব্যবহারিক দিকটাই বেশি, তাত্ত্বিক দিক তুলনামূলকভাবে কম। এখানে আমাদের 17টি শাখা রয়েছে। প্রথম শাখা হচ্ছে জীবাশ্ম বিদ্যা। প্রথম শাখা কি বলতো? জীবাশ্ম বিদ্যা। জীবাশ্ম বিদ্যা, তোমরা জীবাশ্ম কথাটা শুনেই বুঝতে পেরেছো যে কোটি কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, তারপর বিভিন্ন ধরনের বিবর্তন এবং বিকাশ এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে কি হয়, চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে গাছপালা, পশু পাখি, জীবজন্তু, যেমন এখন আমরা ডাইনোসরের কি পাই, ওই যে ফসিল খুঁজে পাই, জীবাশ্ম খুঁজে পাই, তাই না? তাহলে এই যে বিদ্যা, এটি হচ্ছে যে তোমার জীবাশ্ম বিদ্যা। ইংরেজিতে বলে প্যালিওন্টোলজি। কি বলে ইংরেজিতে? প্যালিওন্টোলজি। এরপরে বলছে জীব পরিসংখ্যান। এরপরে কি বলছে বলতো? জীব পরিসংখ্যান। জীবের ইংরেজি তুমি জানো, বায়ো। বায়ো মানেই হচ্ছে জীব, পরিসংখ্যান মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান, কেমন? তাহলে হচ্ছে জীব মানে জীবের যে আর কি পরিসংখ্যান, সেটি হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স, কেমন? এরপরে আসছে যে শাখা, সেটি হচ্ছে যে তোমার পরজীবী বিদ্যা। কি বলছে? পরজীবী বিদ্যা। আচ্ছা, পরজীবী। আচ্ছা, পরজীবী বিদ্যাতে কি বলছে? পরজীবী মানেই তোমরা জানো প্যারাসাইট, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া সহ আদার্স যে প্যারাসাইটগুলো আছে, এটা নিয়ে যারা মানে যে বিদ্যাগুলো, সেগুলো হচ্ছে প্যারাসাইটোলজি। কি বলছে বলো তো? প্যারাসাইটোলজি। নেক্সট কি? নেক্সট বলছে মৎস্য বিজ্ঞান। এই যে আমরা মাছ খাই, মাছে ভাতে বাঙালি, তাই না? এই যে দেখো, আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে আমার হাতে একটি রিঠায়ের মাছের অংশ রয়েছে, তো সেটাই হচ্ছে যে এই যে মাছ, এই যে মৎস্যকুল, এটা পুরোটাই হচ্ছে কি মৎস্যবিদ্যার অন্তর্ভুক্ত, অর্থাৎ ফিশারিজ। ইংরেজিতে বলে ফিশারিজ। তারপরে কি? তারপরে তোমার বই বলছে যে কীটতত্ত্ব। পৃথিবীতে অসংখ্য কি রয়েছে বলতো? অসংখ্য, শুধু গাছপালা আর প্রাণী নেই, তার সঙ্গে অনেক কীট পতঙ্গ আছে, তাই না বলতো? এই যে দেখো, দেখাই, এটি কি? এটি হচ্ছে একটা পতঙ্গ, কেমন? প্রজাপতি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই যে সমস্ত কীট পতঙ্গ নিয়ে যে বিদ্যাটি, সেটি হচ্ছে তোমার এন্টোমোলজি। ইংরেজিতে বলে এন্টোমোলজি, কেমন? এরপরে কি? এরপরে হচ্ছে যে তোমার অণুজীব বিজ্ঞান। অণুজীব, আমি তোমাদেরকে বলছি প্যারাসাইটের কথা, ওগুলো না অণুজীব, কিন্তু অণুজীব বিজ্ঞান আলাদাভাবে আছে, সেটা হচ্ছে কি মাইক্রোবায়োলজি। সেটাকে কি বলে? মাইক্রোবায়োলজি। কি বলে শিক্ষার্থীরা? সেটিকে বলে মাইক্রোবায়োলজি। এভাবে আরো কিছু শাখা রয়েছে, সেটি হচ্ছে যেমন কৃষি বিজ্ঞান। আমাদের দেশ কি বলতো? কৃষি নির্ভর, কেমন? আমাদের দেশ যে কৃষি নির্ভর, সেই কৃষি বিজ্ঞান ছাড়া কি হবে বলো? কৃষি বিজ্ঞান। এই যে এখানে দেখো, তোমাদের এখানে এই যে এগুলো কি বলতো? আপেল ঝুলে আছে, তারপরে হচ্ছে যে আমার কাছে কিছু উপকরণাদি আছে, এই যে যেমন আলু, এই যে চাল, তারপরে হচ্ছে যে তোমার আদা, বিভিন্ন ধরনের মশলা, যা হোক, এই মশলাপাতি সহ সব কিছু, অনেক কিছু আমাদের কৃষি বিজ্ঞানের আওতাভুক্ত, কেমন? আচ্ছা, এই কৃষি বিজ্ঞানের ইংরেজি কি জানো? এগ্রিকালচার। এরপরে কি? চিকিৎসা বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, চিকিৎসা বিজ্ঞানও হচ্ছে যে তোমার ফলিত শাখা। চিকিৎসা বিজ্ঞানের ইংরেজি কি? আশা করি তোমরা সবাই জানো, কারণ তোমরা সবাই মেডিকেল পড়তে চাও। মেডিকেল সায়েন্স, এটি হচ্ছে মেডিকেল সায়েন্স। তাহলে মেডিকেল সায়েন্সে কি কি পড়ানো হয় বলো তো? মানুষ এবং সেই সাথে মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি নিয়ে যে বিদ্যাটা, সেটি হচ্ছে যে তোমার চিকিৎসা বিদ্যা। ইংরেজিতে বলে মেডিকেল সায়েন্স। এরপরে আসতেছে জিন প্রযুক্তি। নাম শুনেছ? জিন প্রযুক্তি। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি হলো? এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
এটা একটা নতুন ব্যবস্থা। তোমাদের এই বইয়ের শেষের দিকের 14 চ্যাপ্টার সম্ভবত, সেখানে তোমাদের এই যে বিভিন্ন ধরনের মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত এবং আদার্স আর কি টিস্যু কালচার, তারপর হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। তো বইটা পড়লেই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, এরপরে আছে প্রাণ রসায়ন। কি নাম বললাম? প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন ইংরেজি হচ্ছে বায়োকেমিস্ট্রি। অর্থাৎ আমি সকালে কিছু খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, কিছুক্ষণ ক্লাস নেওয়ার আগেও হয়তো কিছু খেয়ে বসেছি, তাই তো? সেই জিনিসগুলো কি ওই অবস্থায় আছে? বলো নাই। কেননা এগুলো হজম হয়ে গেছে, পরিপাক হয়ে গেছে এবং আমার শরীরে পুষ্টি সাধন করছে। তাহলে আমি হলাম জীব, অর্থাৎ আমার জীবন আছে, সেইটার সাথে কেমিস্ট্রি ঘটতেছে, অর্থাৎ কি হচ্ছে? বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটছে। এইটাও যে বিদ্যার আওতাভুক্ত, সেটি হচ্ছে বায়োকেমিস্ট্রি বা আমরা বাংলায় বলি প্রাণ রসায়ন। শিক্ষার্থীরা, এর পরিপ্রেক্ষিতে আর কিছু আছে, আমি তোমাদের মুখে মুখে বলছি। পরিবেশ বিজ্ঞান, পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। নেক্সট হচ্ছে পরিবেশ নিয়ে আলাপ আলোচনা। এরপরে সমুদ্র বিজ্ঞান, মেরিন বায়োলজি। সমুদ্র বিজ্ঞানকে আমরা কি বলি? মেরিন বায়োলজি। নেক্সট আছে তারা সমুদ্রের যে জীব আছে সেটা নিয়ে তারা গবেষণা করে। এরপরে আছে বনবিদ্যা, ফরেস্ট্রি। আমাদের বিশাল অংশ জুড়ে সুন্দরবন রয়েছে, আর অনেক ধরনের বন রয়েছে। এটা নিয়ে যে আলাপ আলোচনা, গবেষণা, পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা, এটা হচ্ছে যে তোমার বনবিদ্যার আওতাভুক্ত ফরেস্ট্রি। এরপরে বলছে জীব প্রযুক্তি। এখানে কি বলছে? যে মানব এবং পরিবেশের কল্যাণে যে আমাদের জীবের সাথে যে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত, এরকমও একটা বিদ্যা আছে, সেটি হচ্ছে কি বলতো? বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি। এরপর আছে ফার্মেসি। এই যে দেখো, সমস্ত ধরনের যে ওষুধপত্র, চিকিৎসা ব্যবস্থা তো আছে, সেটা মেডিকেল সায়েন্স করবে। আর ফার্মেসি কি করবে? যে তোমার ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক জ্ঞান। শিক্ষার্থীরা, এরপরে আসতেছে বন্য প্রাণীবিদ্যা, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফকেও কি করা হয়েছে? বন্য প্রাণী বিষয়ক একটা বিদ্যা আছে, সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ আসতেছে বায়ো ইনফরমেটিক্স। কি বললাম বলো তো? বলছে যে বায়ো ইনফরমেটিক্স। কেমন? বায়ো ইনফরমেটিক্স সেটা হচ্ছে বায়ো মানে হচ্ছে জীব, আর ইনফরমেশন হচ্ছে তথ্য। কেমন? তাহলে জীবের সাথে যে তথ্যাদি ইনক্লুড হয়ে যে বিদ্যাটা গঠন হয়েছে। যেমন মনে করো যে হঠাৎ করে কারো দৈব দুর্বিপাকের কারণে কি হতে পারে? জ্বরের ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তার লাং ক্যান্সার হতে পারে, বা যে কোনো ধরনের এরকম ক্যান্সার বা টিউমার বা আদার্স কোনো ধরনের অসুখ বিসুখ হতে পারে, তাই তো? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ফিজিশিয়ানের শরণাপন্ন হই এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন করে এবং পরীক্ষা নিরীক্ষা করে। এই যে পরীক্ষা নিরীক্ষা করে যে যন্ত্রপাতির সাথে আমাদের যে যোগাযোগ সংযোগ, এটাই হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স। ক্যান্সার কোন পর্যায়ে আছে এই গবেষণা করে, বিশ্লেষণ করে এবং আমাদেরকে প্রয়োজনে সহযোগিতা করে। শিক্ষার্থীরা, মাথা ঝালাপালা, এতগুলো তথ্য কিভাবে মনে রাখবে? প্রতিদিন একটু একটু করে পড়বে, কেমন? তাহলে তোমার কি হয়ে যাবে? এই বিদ্যার উপরে দখল চলে আসবে। করতেই হবে পড়াশোনা বাবা। তাহলে হচ্ছে যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, দেখি তো একটু তোমাদের মনে আছে কিনা। সেটি হচ্ছে যে এখানে দেখো, এই যে প্রজাপতিটা, বলো তো, এই প্রজাপতিটা তোমাদের হচ্ছে যে এটা নিয়েও কিন্তু একটা কি আছে বলো তো? শাখা আছে, ফলিত বা মৌলিক শাখা। কোন শাখা? কেউ কি বলবে? আমার কোনো শিক্ষার্থী বলবে যে এটা একটি পতঙ্গ? গুড। তাহলে হচ্ছে পতঙ্গ বিদ্যা। ইংরেজিতে কি বলবো বলো? ইংরেজিতে বলবো যে কি বলবো বলো তো? এন্টোমোলজি। কেমন? আর ওই যে মাছ দেখালাম, তাহলে মাছের বিদ্যাটার নাম কি বলতে পারবে? গুড। এটা তো খুব সহজ, তাই না? এটি হচ্ছে ফিশারিজ। আচ্ছা, আর কি? আমি একটা ওষুধও দেখিয়েছিলাম, বলো তো? এই ওষুধ নিয়ে যে তোমার ফলিত শাখাটি আছে, সেটি হচ্ছে ফার্মেসি। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর একটা জিনিস দেখাই, এটি মনে আছে কিনা? ওগুলো তো সব হচ্ছে তোমার ব্যবহারিক শাখা। আর একটা শাখা আমি বলেই দিলাম, যেটা ভৌত শাখা। এই যে দেখো, এই ছবিটার যে বাবু, সেই বাবুটা ঠিক আমার মতো। তাহলে বিদ্যাটার নাম কি? ভেরি গুড। কেউ যেন বললো ম্যাম জেনেটিক্স। থ্যাংক ইউ মে।
তুমি কি কে কে তোমরা এটা বলতে পেরেছো, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি তোমরা পারবে, তোমরা অনেক 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 মেধাবী। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটুকু নিয়ে কথা বললাম, যে বিষয়টুকু নিয়ে কথা বললাম, সেই বিষয়টুকু পর্যন্তই থাক। আমরা আগামী দিন এই চ্যাপ্টার নিয়ে আরও কিছু অংশ নিয়ে আমরা কথা বলবো। ধীরে ধীরে আমরা কি চ্যাপ্টারের বাকি অংশগুলো শিখে ফেলবো। বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে একটা জিনিসই দেব, সেটা হচ্ছে যে ভৌত শাখাগুলো এবং ফলিত শাখাগুলো যেগুলো, সেগুলো কমপক্ষে 3বার করে পড়বে এবং ইংরেজি সহ নামগুলো লিখে রাখবে। কেমন? আর ক্লাস কেমন লাগলো, ভালো লাগলো না মন্দ লাগলো, কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। থাকো মমতাজ সায়েন্স একাডেমির সঙ্গে। আর আমি তোমাদের সঙ্গেই আছি বাবা। প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবে, আর কি করবে, আব্বু আম্মুর সেবা যত্ন করবে, আর তোমার সৃষ্টিকর্তাকে ডাকবে। তো সবাইকে নিরন্তর শুভকামনা, ধন্যবাদ।